গ্যাস সংকটে বিপর্যস্ত দেশ, সংকট শীঘ্রই কাটবে বলে আশ্বাস সরকারের। কয়েকদিনের মধ্যে লোডশেডিংও কমবে বলে আশাবাদ। ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষে রণক্ষেত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অনেকেই আহত। ঢাকা কলেজে ধাওয়া পাল্টা ধাওয়া, ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনী। এবং প্রাথমিক মাধ্যমিকের পাঠ্য বইয়ে 15,000-এরও বেশি ভুল, ভাষা বানান থেকে রয়েছে ইতিহাসের অসঙ্গতিও সংশোধন করছে শিক্ষা বোর্ড। আমন্ত্রণ চ্যানেলে সন্ধ্যার কথায়, সাথে আছি আমি ইসরা জাহান দীপা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গ্যাস সংকট এখনও কাটেনি, ভোগান্তি পোহাচ্ছে মানুষ। এলএনজি টার্মিনালে দুর্ঘটনার পর কমে গেছে গ্যাসের সরবরাহ, যার প্রভাব পড়েছে শিল্প, বাসাবাড়ি এবং বিদ্যুৎ উৎপাদনে। পরিস্থিতি সামাল দিতে ব্যয়বহুল তরল জ্বালানি ব্যবহার করছে সরকার। তবে কয়েকদিনের মধ্যেই ধাপে ধাপে গ্যাস সংকট ও লোডশেডিং কমে আসবে বলে আশ্বস্ত করেছে সরকার। বিস্তারিত প্রতিবেদনে। গ্যাসের সরবরাহে ঘাটতি আর তার প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে। এলএনজি টার্মিনালে দুর্ঘটনার পর কমে যায় জাতীয় গ্রিডে গ্যাসের প্রবাহ। ফলে শিল্প কারখানা, আবাসিক গ্রাহক এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে তৈরি হয় চাপ। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শিল্প খাতে। গ্যাসের অভাবে ডাইং, স্পিনিং এবং তৈরি পোশাক কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না। অনেক প্রতিষ্ঠান উৎপাদন কমিয়ে দিয়েছে। কোথাও কোথাও শ্রমিকদের অতিরিক্ত ছুটিও দেয়া হচ্ছে। গ্যাসের এতটাই সংকট, সেটা বলার ঊর্ধ্বে। আমার উৎপাদন ক্ষমতা একদম জিরোতে বললে হয়। 7-8 জন কর্মচারী নিয়ে যে অবস্থার মধ্যে আছি, গ্যাসের সংকট যদি সমাধান না হয় তাহলে আমাদের বেকারি তো বন্ধ করতেই হবে, সেই সাথে আমাদের সংসার চালানো খুব দুষ্কর হয়ে গেছে। বর্তমানে দেশে গ্যাস সংকটের কারণে ব্যবসা বাণিজ্যে অনেক সমস্যা হইতেছে, যার কারণে আমাদের এই যে পণ্যগুলো আমরা ঠিক মতো উৎপাদন করতে পারি না, ব্যবসা লস খাই, ঠিক মতো ব্যবসা করতে পারি না, অনেক জায়গায় থেকে রয়েছি আমরা। শিল্পের পাশাপাশি সংকটের সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনেও। রাজধানী ও আশেপাশের এলাকায় আবাসিক গ্রাহকদের অনেকেই দিনের বড় সময় গ্যাস পাচ্ছেন। সেই গ্যাস না থাকার কারণে বাচ্চাদেরকে নিয়ে, সংসার নিয়ে খাবার দাবার খাওয়া এবং অন্যান্য বিষয় এটা খুবই কষ্টকর। এমনও সময় হয়ে গেছে অনেক সময় যে গ্যাসের কারণে আমাদের বাহির থেকে রুটি এবং কলা কিনেও আমাদের খেতে হয়েছে। তো আসলে সরকারের কাছে আমাদের বিনীত আবেদন এই যে এই গ্যাসের বিষয়টা আমাদের শিল্প এলাকা, এখানে যদি গ্যাসের এই পরিমাণ ঝামেলা থাকে, দুর্ভোগ থাকে, তাহলে আমাদের চলাচল, আমাদের অন্যান্য কার্যক্রম সবকিছুই কষ্ট হয়ে যায়। 6টার আগে থেকে গ্যাস থাকে না, 5:30 বাজে, আবার ফিরে হুট করে আসে 9টা-8টার দিকে, আবার চলে যায়। আবার মনে করেন 12টার দিকে রান্না করতে পারি না। পরিবহন খাতেও দেখা দিয়েছে অচলাবস্থা। গ্যাসের চাপ কমে যাওয়ায় সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে চালকদের। আমরা চাই যে প্রত্যেকটা মানুষ নিয়মিত গ্যাস পাই, যাতে আমরা কাজকর্মে ঠিক মতো যাইতে পারি। কিন্তু আমরা গ্যাস নেই 100-150, কিন্তু গ্যাস নিতে 5-6 ঘন্টা সিরিয়াল লাগে। এতে সাধারণ মানুষের ভোগান্তি এবং আমাদেরও ভোগান্তি। এই জিনিসটা যাতে সরকার দেখে। গ্যাস নিতে আসলাম, সিরিয়ালে প্রতিদিনই গ্যাস নেওয়া লাগে, গ্যাসের প্রেসার খুবই কম, খাওয়া দাওয়া বাদ দিয়ে সিরিয়াল দেওয়া লাগে। সারে নামাই দেওয়া চলে আইছি সিরিয়ালে, খাইও না এখন পর্যন্ত। এই অবস্থা, এখন দেখি কত কোণে পাই, গাড়ি কি কোণে আছে, টানতে আছে অল্প অল্প কইরা, প্রেসার খুবই কম, তো এক নজল দিয়ে যেতে আছে, অনেক সময় লাগতে আছে। এই সমস্যা কবে যে সমাধান হইবে আল্লাহ জানে। ঠিক আছে, এই সরকারের একটু দৃষ্টি দেওয়া উচিত যে দ্রুত যেন এই সমস্যার সমাধান হয়। সরকারের আশা কয়েকদিনের মধ্যেই ধাপে ধাপে কমে আসবে গ্যাস সংকট এবং লোডশেডিং। গ্যাসের সংকটের কারণে বিদ্যুতের চাহিদাও অনেক বেড়ে গেছে, যেটা আমরা এখন তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে করেও পুরোপুরি সামলে আনা যাচ্ছে না। তার মানে এটা দাঁড়ালো আর কয়েকদিনই লাগবে, খুব বেশি সময় আর লাগবে না আমরা আশা করি। আমি খোঁজ খবর নিয়ে এসেছি, আমি জানিয়েছি আপনাদেরকে। আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে এই ব্যাপারে কিছুক্ষণ আগেই কথা বলে এসেছি। তাহলে গ্যাসের এই সাপ্লাইটা যদি রেস্টোর্ড হয়ে যায়, তাহলে এই যে বিদ্যুতের অতিরিক্ত যে চাহিদাগুলো আছে সেগুলো কমে যাবে। এছাড়া আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও সতর্ক করা হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা জ্বালানি আমদানি এবং কৃষি খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে সরকারের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের যে সংকট, এই সংকটটা এত ভলেটাইল, কখনো মনে হচ্ছে এটা শেষ হলো, কখনো মনে হচ্ছে এটা আরো খারাপের দিকে যেতে পারে। এনিথিং ক্যান হ্যাপেন।
সুতরাং আমি নাগরিকদেরকে বলবো, আমাদের সামনে একটা টার্মোয়েলের টাইম আছে। সরকার তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু যে ক্রাইসিসটা গ্লোবাল, সেই ক্রাইসিসের কিছু ছড়ছাপটা, কিছু আঁচ আমাদের গায়ে আসলে লাগার ঝুঁকি আছে। সো নাগরিকদের একটু প্রস্তুত থাকা, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া, এগুলো একটু দরকার আছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থাপনায় চাপ থাকছেই। তবে সরকারের আশ্বাস, দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং স্বাভাবিক হবে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। দেশের নিরাপদ ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন সংস্থার সমন্বয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের বক্তব্য গুরুত্ব সহকারে শুনেছেন এবং দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা তুলে ধরা প্লেকার্ড নিয়ে একটি অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা ঘিরে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস। সংঘর্ষে ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম আরিফ, ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন সাইফ সহ উভয় পক্ষের কয়েকজন আহত হন। অন্যদিকে ঢাকা কলেজে জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত একটি কর্মসূচিকে কেন্দ্র করে দুই সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে এবং পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। সংঘর্ষের পর দুই ক্যাম্পাসেই অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের পর ক্যাম্পাসে 144 ধারা জারি করেছে প্রশাসন। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্য বইয়ে 15,000-এরও বেশি ভুল শনাক্ত করেছে বিশেষজ্ঞ কমিটি। এসব ভুল সংশোধন করে পাঠ্য বইয়ের মান উন্নয়নে কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। বিশেষজ্ঞদের পর্যালোচনায় ভাষাগত দুর্বলতা, বানান ভুল, ছবির ত্রুটি ও ইতিহাসের তথ্যগত অসঙ্গতি চিহ্নিত হয়েছে। সংশোধনের জন্য বিষয়ভিত্তিক 3টি ভলিউম এনসিটিবির কাছে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিটি। পাঠ্য বই পরিমার্জনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, 2024 সালের গণ অভ্যুত্থান সহ দেশের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো যথাযথভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হচ্ছে। এনসিটিবি জানিয়েছে সংশোধিত তথ্য কম্পিউটারে সংযোজনের পর প্রুফ যাচাই করে ভাষা তথ্যের নির্ভুলতা ও উপযোগিতা নিশ্চিত করা হবে। প্রাথমিকের 36টি ও মাধ্যমিকের 97টি বই পরিমার্জনে কাজ করছেন 320 জন বিশেষজ্ঞ। শিক্ষাবিদদের মতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নির্ভুল ও তথ্য সমৃদ্ধ পাঠ্য বই অপরিহার্য। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। কাল সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। উদ্বোধনী আয়োজনে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের স্মৃতিচারণের পাশাপাশি গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ ও বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এদিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সার্বিক নিরাপত্তায় 8 ধরনের কার্যক্রম হাতে নিয়েছে র্যাব। অনুষ্ঠানস্থল, রোড মার্চ ও পদযাত্রা রুটে বাড়ানো হয়েছে নজরদারি। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা, সাদা পোশাকে সদস্য মোতায়েন ও সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। র্যাব জানিয়েছে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। 5 তারিখে সকাল
9টায় মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রধান অতিথি হিসাবে জুলাই স্মৃতি জাদুঘর মানে শুভ উদ্বোধন ঘোষণা করবেন। প্রথম দিনটা শহীদ পরিবারের জন্য আমরা এক্সক্লুসিভলি রিজার্ভ করতে চাইছি। এরপর থেকে এটা সর্বসাধারণের জন্য মুক্ত থাকবে। 50 টাকা প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট এবং 25 টাকা হচ্ছে শিশুদের জন্য। এটা দিয়ে এই জাদুঘরে প্রবেশ করা যাবে। দেশের স্বার্থে যে কোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদের শেকড় অনেক গভীরে বিস্তৃত, তাই এর মূলোৎপাটন প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থানের কোনো একক মাস্টারমাইন্ড নেই উল্লেখ করে জামায়াতের আমির বলেন, এটি ছিল জনগণের সম্মিলিত আন্দোলন। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, গণঅভ্যুত্থানের সময় দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে সহযোগিতা করেছে জামায়াত। তিনি অভিযোগ করেন, জুলাইয়ের ঘটনা প্রবাহ ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, তবে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। জাতীয় স্বার্থে প্রয়োজনীয় সব বিষয়ে ঐক্য ধরে রাখার প্রত্যয় জানান তিনি। আফসোস 55টা বছর চলে গেল, না মুক্তিযোদ্ধাদের একটা সঠিক তালিকা তৈরি হলো, না শহীদদের একটা তালিকা তৈরি হলো। মুক্তিযোদ্ধাদের যেটা আছে, সঠিক হোক বেঠিক হোক, কিছুটা আছে। শহীদ মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা নাই। 656 জন নাকি ভাতা পায় আমি শুনেছি। কি আশ্চর্য ব্যাপার! 71-এর মতো 24 যেন হারিয়ে না যায়, এই জন্য এই উদ্যোগ। আবার মোবারকবাদ। আমি সরকারকে অনুরোধ করব, এটি তো সরকারি উদ্যোগ নয়, সরকারের দায়িত্ব আছে, আপনারা উদ্যোগ নেন, সঠিক ইতিহাস রচনা করেন। দেশে একসঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে হাম ও ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত হামে আক্রান্তের সংখ্যা 1,31,000 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 847 জনের। বিশেষজ্ঞদের মতে, টিকাদান থেকে বাদ পড়া শিশু, শূন্য ডোজ ও আংশিক টিকা নেওয়া শিশুর সংখ্যা বৃদ্ধি এবং কার্যক্রমে বিলম্বের কারণে হাম ছড়াচ্ছে। অন্যদিকে বর্ষার বৃষ্টি ও বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন বাড়ায় ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। চলতি বছর ডেঙ্গু ভাইরাসের ধরনে এসেছে পরিবর্তন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর তথ্য অনুযায়ী পরীক্ষিত নমুনার 91% বেশি ক্ষেত্রে শনাক্ত হয়েছে DENV3 সেরোটাইপ। এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 16,684 জন, মারা গেছেন 59 জন। চিকিৎসকের পরামর্শ, জ্বর ও সতর্কতামূলক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে এবং মশার প্রজনন স্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসতে হবে। আমার ছেলেরে ভর্তি করাইছি, মানে ওর ঠান্ডা কাশ ছিল, জ্বর ছিল, ভর্তি করাইছি। ভর্তি করানোর পর ওর হাম হয়েছে, তারপর চিকিৎসা করাইছি। এখন ইনশাল্লাহ একটু মোটামুটি ভালোই আছে। জ্বর ছিল, জ্বরের পরে আর কি গোড়া হয়েছিল, পরে ভোলা নিয়েছিলাম। ভোলা 3 দিন পর পরীক্ষা দেওয়া দেখবে কইছে হাম নাকি। বাচ্চার গায়ে দানা দানা লাল বেশি হয়েছে, জ্বর হয়েছে, তো হাসপাতাল ভর্তি হয়েছি, সেখান থেকে এখানে পাঠিয়ে দিছে। ছেলেকে হামরোগ ধরা পড়ছে, এক সপ্তাহ, কালকে আর কি ডাক্তার দিছে। মানে এখানে সাধারণত ভর্তি হয়েছি, আমার বাচ্চার ঠান্ডা কাশ আর নিউমোনিয়ার কিছু আংশিক সমস্যা আছে, এই জন্য। গায়ে লাল ডোর দাগ ছিল, ওই ডাক্তার দেখাইছি, ডাক্তারে বলছে যে হাম হয়েছে। আমার মান্ডারিয়া তো চিকিৎসা নাই, তারপর শেরে বাংলা পাঠাই দিচ্ছে ওখান থেকে। জাপানের পর এবার দক্ষিণ কোরিয়ার সঙ্গেও সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা সম্পন্ন করেছে বাংলাদেশ। এই চুক্তির আওতায় দুই দেশের 97% পণ্য ও সেবায় অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ বিবেচনায় করা এই চুক্তি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চুক্তির ফলে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, আইটি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের সুযোগ বাড়বে। একই সঙ্গে কোরিয়ার প্রযুক্তি ও বিনিয়োগও দেশে বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ব্যবসায়ীরা মনে করছেন, LDC উত্তরণের আগে এ চুক্তি বাংলাদেশের রপ্তানি খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, দেশের স্বার্থ সুরক্ষায় চুক্তির বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। সেই প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস ইউরোপিয়ান ইউনিয়নে ছিল বলেই আজকে RMG প্রোডাক্ট ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের জন্য একটা সিগনিফিকেন্ট রপ্তানি পণ্য, তাৎপর্যপূর্ণ রপ্তানি পণ্য।
তো সেইভাবে কোরিয়া বর্তমান পৃথিবীতে 2 ট্রিলিয়নের একটা ইকোনমি। এরকম একটা বড় শিল্পোন্নত দেশে আমাদের রপ্তানি পণ্যের জন্য একটা অগ্রাধিকার বাজার পাওয়া, এটি আগামী দিনে আমাদের রপ্তানি খাতের বিকাশের জন্য একটা বড় মাইলস্টোন হবে। স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের মাত্র 10 জন বাসিন্দার নিস্তব্ধ গ্রাম আভেই আনুসা দে মুনো আগামী 12 আগস্ট বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হতে যাচ্ছে। ওই দিন আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে অতিক্রান্ত একটি পূর্ণ সূর্যগ্রহণ এই গ্রামের উপর দিয়ে দেখা যাবে, যা সূর্যাস্তের ঠিক পূর্বে হওয়ায় কয়েক মিনিটের ব্যবধানে দুবার গোধূলির আবহ তৈরি করবে। এছাড়া একই রাতে বিখ্যাত পারসেইড উল্কা বৃষ্টি ও প্রত্যক্ষ করা যাবে। কৃষির যান্ত্রিকীকরণ ও শহরমুখী প্রবণতায় একসময় 200 জনসংখ্যার এই গ্রামটি জনশূন্য হলেও এর বিস্তৃত দিগন্ত ও কম কৃত্রিম আলোর কারণে সূর্যগ্রহণ দর্শনে এটি সেরা স্থান হিসেবে বিবেচিত হচ্ছে। এই জোড়া মহাজাগতিক ঘটনা দেখতে স্পেন সহ যুক্তরাজ্য, ফ্রান্স ও ভেনেজুয়েলা থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন। ফলে আশপাশের সব হোটেল ইতোমধ্যেই পুরোপুরি বুকড হয়ে গেছে। দীর্ঘদিন নিস্তব্ধ থাকা গ্রামটি সাময়িকভাবে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। সাদা বলের সিরিজ খেলতে আগামীকাল ঢাকা সফরে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। সফরে 2টি টি-20 ও 3টি ওয়ানডে ম্যাচ খেলবে সফরকারীরা। টি-20 সিরিজে মালয়েশিয়ার প্রতিপক্ষ হবে বাংলাদেশ। হাই পারফরম্যান্স ইউনিট আর ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের। আগামী 8 ও 10 আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 2টি টি-20, যা শুরু হবে দুপুর 2টায়। এরপর 12, 14 ও 16 আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল 9:30টায়। চ্যানেলে সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। গ্যাস সংকটে বিপর্যস্ত দেশ, সংকট শীঘ্রই কাটবে বলে আশ্বাস সরকারের। কয়েকদিনের মধ্যে লোডশেডিংও কমবে বলে আশাবাদ। ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষে রণক্ষেত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অনেকে আহত। ঢাকা কলেজে ধাওয়া পাল্টা ধাওয়া, ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনী। প্রাথমিক মাধ্যমিকের পাঠ্য বইয়ে 15,000-এরও বেশি ভুল, ভাষা বানান থেকে রয়েছে ইতিহাসের অসঙ্গতিও সংশোধন করছে শিক্ষা বোর্ড। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি, 97% পণ্য সেবায় মিলবে শুল্ক সুবিধা, পোশাক, চামড়া ও প্রযুক্তি খাতে বাড়বে সুযোগ। এবং টি-20 ও ওয়ানডে সিরিজ খেলতে কাল বাংলাদেশ আসছে মালয়েশিয়া ক্রিকেট দল, খেলবে বাংলাদেশ এইচপি ও অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে। এই ছিল চ্যানেলের সন্ধ্যার কথায়। দর্শক, চ্যানেলের সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।